আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এই ব্যাপারটাতে যে বিশ্বকাপ যত বেশি করে এগিয়ে আসবে তত বেশি করে একেবারে পজিশন বাই পজিশন ধরে ফাইন ডিটেলস অর্থাৎ শেষ মুহূর্তে একেবারে সামান্যতম পরিবর্তনগুলো একটা মেজর ফ্যাক্ট হয়ে আসবে। প্রত্যেকটা পজিশনে কোন কোন প্লেয়াররা আসলে অ্যাভেলেবেল আছেন, তারা কি ফর্মে আছেন, তাদের ইনজুরি সংক্রান্ত ইস্যু কি, এগুলো গুরুত্বপূর্ণ থেকে মহা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। এবং এই জায়গাতে এসে আর্জেন্টিনার ডিফেন্সে আজকের এই ভিডিওতে ফোকাস করতে চাই। আর্জেন্টিনার কাছে বর্তমানে যে ডিফেন্স লাইনটা আছে সেটা 22 বিশ্বকাপের একটা এক্সটেন্ডেড ভার্সন বলা চলে। 22 বিশ্বকাপে যে ডিফেন্স লাইনটা নিয়ে আর্জেন্টিনা গিয়েছে সেই ডিফেন্স লাইনটা মোটামুটিভাবে প্রায় একই রকম থাকছে। এটা পূর্ণাঙ্গ স্কোয়াডের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমি এখানে শুরু থেকে বলে দিতে চাই, একেবারে অকপটে স্বীকার করে নিতে চাই, আমার ক্ষুদ্র ফুটবল জ্ঞান থেকে আমি এর আগেও ফুটবল ফ্যাগের মঞ্চে বারবার করে বলেছি, আরও একটা বিশ্বকাপের আগে বলছি, আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে আর্জেন্টিনার কাছে যে ডিফেন্স লাইনটা ছিল এই ডিফেন্ডারদের আসলে ওভারঅল যে রকমের ট্যালেন্ট আছে সে অনুযায়ী পারফরমেন্স আর্জেন্টিনা করতে পেরেছে। হয়তোবা অনেকের কাছে এটা কন্ট্রোভার্সিয়াল বলে মনে হতে পারে, একটা দল যারা কিনা বিশ্বকাপ এর বর্তমান চ্যাম্পিয়ন, যারা কিনা ব্যাক টু ব্যাক কোপা আমেরিকায় জিতেছে, তাদের ডিফেন্স লাইনটা আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হতে পারে। আমার কাছে ভালো, তবে এই প্লেয়াররা আরও ভালো ডিফেন্স লাইন তৈরি করতে পারতেন, বিশ্বকাপে আরও ভালো করা যেত, বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে কিংবা ফাইনালে শেষ মুহূর্তে এসে একের পর এক গোল কনসিড করা এই ডিফেন্স লাইনটার কাছ থেকে আমি আরও ভালো পারফরমেন্স আশা করেছিলাম। 2021 সালের কোপা আমেরিকাতে মোটা থেকে বলা যায় যেটা দেখা গিয়েছিল সেটা আমরা 22 বিশ্বকাপে দেখিনি। আরও একটা বিশ্বকাপের আগে আমার কাছে আরও একবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফাইন ডিটেল এই আর্জেন্টিনার ডিফেন্স লাইন হবে, যাকে কেন্দ্র করে আসলেই আসার যেমন সুযোগ এখনও আমি দেখি, তেমনি বেশ কয়েকটা জায়গা থেকে শঙ্কাও আছে, বিশেষ করে ইনজুরি সংক্রান্ত ইস্যুটা আরও একবার কিন্তু দানা বাড়তে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে আর্জেন্টিনার বর্তমান এই ডিফেন্সিভ সিস্টেমের অ্যাকিলিস হিল অর্থাৎ সবচেয়ে দুর্বল যে জায়গা সেটা হচ্ছে রাইট ব্যাক পজিশন, এবং সেই অ্যাকিলিস হিলেই বড় একটা আঘাত হিসেবে এসেছে হুয়ান ফয়েদ। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে যে ইনজুরিটা পিক করেছেন, আইরনিক্যালি সেই অ্যাকিলিস টেন্ডনে একটা সার্জারি তার করাতে তিনি বাধ্য হয়েছেন এবং আর্জেন্টিনার দুর্বল জায়গা ওই অ্যাকিলিস হিলটা আরও দুর্বল হয়েছে। ডিফেন্সকে কেন্দ্র করে আসলে বড় একটা শঙ্কার জায়গা এখান থেকে তৈরি হয়। দেখুন, হুয়ান ফয়েদ দলে থাকলে একটা বড় রকমের ডিফেন্সের সুবিধা চলে আসবে, সেই জিনিসটা আমি বলছি না, তবে একটা ভার্সেটিলিটি অ্যাড হয়। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার পারফরমেন্সের গ্রাফটা বিশ্বকাপের পর থেকে তেমন ঊর্ধ্বগামী হয়নি। 2022 বিশ্বকাপে যে জায়গা থেকে মলিনা শেষ করেছিলেন, 26 বিশ্বকাপ আস্তে আস্তে বিশ্বের অন্যতম সেরা একটা রাইট ব্যাক পজিশনে অটোমেটিক চয়েস হিসেবে তার নামটা একেবারে দীর্ঘভাবে উচ্চারিত হওয়ার কথা, সেটা আমি খুব একটা বেশি দেখিনি। অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন। আমার কাছে মনে হয় নাহুয়েল মলিনার কাছ থেকে আমরা আরও ফার বেটার পারফরমেন্স গত 3-4 বছরে একেবারে অন অ্যাভারেজ আশা করেছিলাম। গঞ্জালো মন্তিয়াল ইউরোপ ছেড়েছেন এবং বর্তমান সময়ে গঞ্জালো মন্তিয়ালকে কেন্দ্র করে একেবারে নির্ভর একটা জায়গা তৈরি করা যায় না, যদিও এই গঞ্জালো মন্তিয়াল বড় ম্যাচে চাপের মুখে ভালো করেন, যেটা আমরা 22 বিশ্বকাপে টাইব্রেকারের সিচুয়েশনটাতে দেখেছি, যেখানে গঞ্জালো মন্তিয়ালের শেষ মুহূর্তের ফিনিশিংয়ে আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপ ট্রফিতে উঁচিয়ে ধরতে পেরেছিল। আমরা 2024 কোপা আমেরিকাতেও ক্রুশাল মোমেন্টে গঞ্জালো মন্তিয়ালের কাছ থেকে পারফরমেন্স দেখেছি, তবে এখন পর্যন্ত গঞ্জালো মন্তিয়ালকে কেন্দ্র করে প্রত্যেকটা ম্যাচে একেবারে নির্ভরযোগ্য অটোমেটিক চয়েস নাম্বার 1 রাইট ব্যাক পজিশন এ তিনি থাকতে পারবেন সেটা নিশ্চিত করে বলা যায় না। এখানে হুয়ান ফয়েদ একজন সেন্টার ব্যাক প্লাস রাইট ব্যাক পজিশনে ভার্সেটিলিটি আনতে পারতেন, এটা একটা বড় রকমের কিন্তু মিসিং পয়েন্ট হবে। সম্ভবত বিশ্বকাপটা মিস করতে যাচ্ছেন এবং এটা মিস করার মাধ্যমে লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজটা আরও বড় করতে যাচ্ছেন। আমি জানি এখানে আরও অনেক কম্বিনেশনগুলো ট্রাই করা যায়। লিওনার্দো বালের্দি কিন্তু এই ইকুয়েশনটাতে চলে আসবেন। 3 জনের ডিফেন্স লাইন অর্থাৎ 3-5-2 কিংবা 5-3-2 এমন কোনো একটা ভ্যারিয়েশন ট্রাই করানো যায় কিনা সেটা নিয়ে স্কালোনি কাজ করবেন। 22 বিশ্বকাপের মতো 26 বিশ্বকাপেও তিনি ম্যাচ বাই ম্যাচ অ্যাপ্রোচে শেষ পর্যন্ত দল সাজাবেন, অর্থাৎ ফরমেশনটা একেবারে সুপার ফিক্সড হবে না। আপনি কখনোই এটাকে 4-4-2 4-3-3 এমনভাবে বলে ফেলতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনি 3-5-2 দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি ফাইনাল থার্ডেও কিন্তু বড় রকমের পরিবর্তনের জায়গা দেখবেন। স্কালোনি এই জায়গাগুলো থেকে যে কাজগুলো করেছেন সেটা প্রশ্নাতীত, খুব একটা বেশি এখানে আসলে ডাউট করার কোনো সুযোগ নেই। তবে ঘুরে ফিরে যথেষ্ট অপশন আসলে ডিফেন্সিভ লাইনে আছে কিনা সেটা নিয়ে কথাবার্তা কিন্তু বলা যায়। ইনজুরি সংখ্যার এই জিনিসটা ডিফেন্সের অন্য ফ্ল্যাঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। নিকোলাস তাগলাফিকেও কিন্তু ইনজুরির কারণে সর্বশেষ দেখলাম বেশ কয়েকটা ম্যাচে
অস্বস্তি অনুভব করেছেন, মিস করেছেন, আপনি এখানে ভ্যালেন্টিন বার্কো থেকে শুরু করে আরও অন্যান্য অপশনের কথা বলতে পারেন। অবশ্যই ডিফেন্সে আরও অনেক অপশান আছে, তবে আমি নির্দিষ্ট করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে যথেষ্ট বিকল্প তৈরি করে কাউকে নাম্বার 1 বা অটোমেটিক চয়েস হিসেবে তৈরি করা যেত কিনা, কিংবা সে জায়গা থেকে আসলে স্কালোনি সেভাবে তৈরি করতে পারেননি কিনা, অথবা আসলে এই পজিশনগুলোতে প্লেয়ার আসছে কিনা, এমন অনেক প্রশ্ন ছুড়ে দিতে পারি। এবং দিন শেষে ওই যে বললাম, এখানে যে চিন্তা বা শঙ্কার জায়গা আছে, নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। ডিফেন্সে আপনি যদি ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে আসেন, নিকোলাস ওটামেন্ডির অভিজ্ঞতা নিয়ে আসেন, আপনি যদি লিজান্দ্রো মার্টিনেজের ভার্সিটালিটি নিয়ে আসেন, সব মিলে সেন্টার ব্যাক পজিশনটা এখনও নির্ভরযোগ্য বলা চলে। ডিফেন্স এমন একটা ইউনিট যেটা আসলে কম্বাইন্ডলি কাজ করে, অর্থাৎ একে অপরের সঙ্গে কতটা বোঝাপড়া কোনো একটা টুর্নামেন্টে দেখাচ্ছেন, তাদের ওই সময়টাতে একটা ব্লক হিসেবে বা ইউনিট হিসেবে পারফরমেন্সটা কেমন, আত্মবিশ্বাসটা কেমন, এটা অনেকাংশেই কিন্তু আসলে ওই টুর্নামেন্টের ডিফেন্সিভ পারফরমেন্স দলের কেমন হবে সেটা নির্ধারণ করে দেয়। এবং এই জায়গা থেকে আসলে অনেক আগে থেকে আপনি কোনো কিছু বলতে পারেন না। কোচের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় কঠিন যে কাজটা হয় সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ অপশান রাখা, এবং প্ল্যান এ হয়তোবা সবসময় ডিফেন্সে কাজ করবে না, বি সিও রেডি রাখা। আর্জেন্টিনার কাছে এই পজিশনগুলোতে, বিশেষ করে ফুল ব্যাক পজিশনে, এই যথেষ্ট প্ল্যান আছে কিনা, বি বা সিতে যাওয়া দূরে থাক, প্ল্যান এতে একেবারে বেস্ট সেট আপ আছে কিনা সেটা নিয়ে হালকা ডাউট থাকছে। এবং ঘুরে ফিরে এটাই কিন্তু বিশ্বকাপের আগে সবচেয়ে কঠিন একটা সমীকরণ বলে মনে হতে পারে। নির্দিষ্ট করে রাইট ব্যাক পজিশনে আমি গঞ্জালো মন্তিয়া, নাহুয়েল মনিরার পাশাপাশি আরও অপশান চাই। পরবর্তী ভিডিওগুলোতে কী কী অপশান আছে সেটা নিয়ে আলোচনা করব। ইচ্ছাকৃতভাবে এখানে এই জিনিসটা ওপেন রেখে দিতে চাই, আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা আসলে কোন নামটার কথা চিন্তা করছেন। তবে দিন শেষে যে যাই বলুন না কেন, একটা ডিফেন্সিভ ইউনিট হিসেবে আর্জেন্টিনাকে যে 2022 বিশ্বকাপের চেয়েও ফার বেটার ফুটবল খেলতে হবে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কারণ ম্যাচের পর ম্যাচ গোলকিপার পজিশনে একজন এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু দলকে বারবার টেনে তুলেছেন। এটা প্রত্যেক সময়ই একই রকমের সিনারিও হবে না। প্রত্যেকটা বিশ্বকাপের নক আউটে, প্রত্যেকটা টুর্নামেন্টের নক আউটে একজন গোলকিপার এভাবে আপনাকে সেভ করবেন, এটা লং টার্ম ধরে আসলে অবিশ্বাস্য রকমের কাল্পনিক একটা জিনিস বলে মনে হয়। আর্জেন্টিনাকে তাই ডিফেন্সিভলি এই টুর্নামেন্টটাতে ফার বেটার ফুটবল খেলতে হবে। আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন।